আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করছি এই মুহূর্তে তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়টি থেকে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আগত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আশা করছি এই ক্লাসটি করে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। তাহলে দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে, প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? মনে আছে আমরা কিন্তু পড়েছিলাম যে জীববিজ্ঞান একটি প্রাচীন বিজ্ঞান, এই লাইনটি কিন্তু আমাদের বইয়ে ছিল। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অপশন এ জীববিজ্ঞান। এরপর অপশন বি তে কি আছে দেখো, কৃষি বিজ্ঞান অর্থাৎ এগ্রিকালচার, বনবিজ্ঞান ফরেস্ট্রি, সমুদ্র বিজ্ঞান ম্যারিন বায়োলজি, এই তিনটা কিন্তু আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখা ছিল, তাই না? আশা করছি তোমাদের মনে আছে। এরপর চলো নেক্সট প্রশ্নটা দেখি। ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত বিষয়টি হলো, অপশন এতে কি আছে, অঙ্গসংস্থান। অবশ্যই এটি অ্যান্সার। অঙ্গসংস্থান বা মরফোলজি কিন্তু আমাদের ভৌত জীববিজ্ঞানের একদম প্রথম শাখাটি ছিল। এখানে আছে জিন প্রযুক্তি, জীব প্রযুক্তি, ফার্মেসি, এগুলো কিন্তু আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখা। তারপর চলো 3 নাম্বারটা দেখি। জীব দেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? আমি কিন্তু যখন তোমাদের অধ্যায়টি পড়িয়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে হরমোন নিয়ে আলোচনা করা হয় যে শাখাটি, এন্ডোক্রাইনোলজি। এটি খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা এটি দেখো বোর্ডে কতবার এসেছে, বহুবার এখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে জীব দেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোথায়? ঘ, এন্ডোক্রাইনোলজি। হিস্টোলজিতে কিন্তু আমরা টিস্যু নিয়ে আলোচনা করি, সাইটোলজিতে কোষ নিয়ে, এবং ইকোলজিতে হচ্ছে গিয়ে জীবের সাথে পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে, অর্থাৎ ইকোলজি বা বাস্তুবিদ্যা। আচ্ছা, তোমরা যখন এমসিকিউ সলভ করবে অবশ্যই 4টে অপশনই দেখবে এবং ওই 4টা অপশন আমি যেভাবে তোমাদের সলভ করিয়ে দিচ্ছি এইভাবে সলভ করবে, তাহলে একই সাথে তোমাদের 4টা করে প্রশ্ন পড়া হয়ে যাবে। তারপর চলো আমরা নেক্সট প্রশ্নগুলো দেখি। 4 নম্বরে বলেছে, নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? দেখতে পেরেছো, আবার সেই বিষয়টি এসেছে, একই বিষয়, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্ক কোনটি? হরমোন। টিস্যুর সাথে কিন্তু সম্পর্ক আমাদের হিস্টোলজি, এবং কোষের সাথে সম্পর্ক হচ্ছে সাইটোলজি। নেক্সট দেখি, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? অপশন এতে আছে হিস্টোলজি। অবশ্যই না, হিস্টোলজিতে তো আমরা টিস্যু নিয়ে আলোচনা করে থাকি। অপশন বি ফিজিওলজি বা শারীরবিদ্যা। অবশ্যই এটি আমাদের অ্যান্সার, কেননা এই শারীরবিদ্যাতেই কিন্তু জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে আমরা আলোচনা করে থাকি। গতে আছে সাইটোলজি, এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে মরফোলজি অর্থাৎ অঙ্গসংস্থান। 6 নাম্বার দেখো, জীবের রেচন কোন শাখার আলোচ্য বিষয়? জীবের রেচন কিন্তু জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাই অবশ্যই এটি আমাদের শারীরবিদ্যা বা ফিজিওলজির আলোচ্য বিষয়। বাকি অপশনগুলো দেখো আমি একবার করে সলভ করেছি, তাই আমি অপশনগুলোতে আর যাচ্ছি না। 7 নম্বরে দেখো, শারীরবিদ্যা এর আলোচিত বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচিত বিষয় কি কি ছিল মনে আছে? শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এইগুলো। তাহলে রেচন অবশ্যই অবশ্যই শারীরবিদ্যার আলোচিত বিষয়। ভ্রূণের গঠন কোনটার বিষয় ছিল বলতো? ভ্রূণের গঠন কিন্তু ছিল আমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ওই যে জনন কোষ, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের উৎপত্তি, এগুলো সব আমাদের এমব্রায়োলজির অংশ ছিল। দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয় কোথায়? অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। জীবের ক্রমবিকাশ, বিবর্তন, এগুলো নিয়ে আলোচনা করা হয় কোথায়? বাস্তুবিদ্যা বা এভুলেশনে। আশা করছি তোমাদের মনে আছে। এরপর দেখো, জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে আমাদের সাহায্য করে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। ফিজিওলজি কিন্তু শারীরবিদ্যা, অ্যান্টোমোলজি হচ্ছে আমাদের কীটতত্ত্ব, এবং জেনেটিক্স হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা। তারপর চলো দেখি 9 কি আছে। শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? এগেইন এটা আসছে। শারীরবিদ্যার আলোচ্য বিষয় কি কি ছিল? শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। এই যে অপশন বি, সালোক সংশ্লেষণ। নেক্সট, টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? এই যে ক, হিস্টোলজি, টিস্যু সমূহের গঠন। এমব্রায়োলজি কি? ভ্রূণ নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা, সাইটোলজিতে কোষ নিয়ে। তারপর দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোষের গঠন বলেছে, তাহলে অবশ্যই এটা কি হবে? সাইটোলজি।
শারীরবিদ্যা তো ফিজিওলজি, হিস্টোলজিতে টিস্যু নিয়ে, মরফোলজি অঙ্গসংস্থান। তারপর দেখো জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়? অবশ্যই সেটা কোন শাখা ছিল? বাস্তুবিদ্যা বা ইকোলজি, যেখানে পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। জীব ভূগোল তো হচ্ছে আমাদের বায়োজিওগ্রাফি, পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল সায়েন্স, এবং জীব প্রযুক্তি ছিল বায়োটেকনোলজি। তারপর দেখি চলো, নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? মনে আছে? প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনা কিন্তু আমাদের বিবর্তন বিদ্যা বা এভুলেশনের আলোচ্য বিষয় ছিল। বাস্তুবিদ্যা তো ইকোলজি, প্রাণ রসায়ন বলতে বায়োকেমিস্ট্রি, এবং জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। নেক্সট দেখো কোনটি সঠিক? কতে বলেছে কীটতত্ত্বতে পরজীবী নিয়ে আলোচনা করা হয়? মোটেও না। কীটতত্ত্বতে তো আমরা কীট পতঙ্গের জীবন, উপকারিতা অপকারিতা নিয়ে আলোচনা করে থাকি, তাই অপশনে অবশ্যই ভুল। হতে বলেছে অণুজীব বিদ্যা, এখানে কৃমি নিয়ে আলোচনা করা হয়। কখনোই না, কৃমি কি অণুজীব? কৃমি কিন্তু পরজীব। অণুজীব কারা ছিল? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা ছিল অণুজীব। গতে বলেছে হিস্টোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই এটাও ভুল, কেননা হিস্টোলজিতে আমরা টিস্যু নিয়ে আলোচনা করে থাকি, কোষ নিয়ে তো সাইটোলজিতে আলোচনা করে থাকি। ঘ নাম্বারে দেখো কি বলেছে, শারীরবিদ্যাতে রেচন নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই সঠিক। শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলোকে নিয়ে তো আমরা শারীরবিদ্যাতে আলোচনা করে থাকি। তারপর দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা, অণুজীব বিজ্ঞান। দেখো কোষবিদ্যা, বাস্তুবিদ্যা এবং শারীরবিদ্যা কিন্তু আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা, আর অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখা। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি? আবার দেখো ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা, জীব ভূগোল, এই তিনটা কিন্তু আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখা ছিল। ফলিত শাখা হচ্ছে আমাদের জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নেক্সট দেখো ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি? অবশ্যই এটা তোমরা বুঝতেই পারছো, ফার্মাসি হবে, কারণ ফরেস্ট্রি হচ্ছে বনবিজ্ঞান, বায়োটেকনোলজি জীব প্রযুক্তি, মেডিকেল সায়েন্স হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। নেক্সট দেখো লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছেন? আমি কিন্তু পড়ানোর সময়ও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এমসিকিউর জন্য কি কি ইম্পর্টেন্ট। লিনিয়াস জীবজগৎকে দুইটি রাজ্যে ভাগ করেছেন, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। কোনটি মনেরা রাজ্যের জীব? কতে আছে প্যারামাইসিয়াম। প্যারামাইসিয়াম কি মনেরা রাজ্যের জীব? প্যারামাইসিয়াম কিন্তু আমাদের প্রোটিস্টা রাজ্যের জীব ছিল। এরপর দেখো খতে বলেছে নীলাভ সবুজ শৈবাল। অবশ্যই নীলাভ সবুজ শৈবাল মনেরা রাজ্যের জীব। গতে আছে মাশরুম, যেটা কিনা ফানজাই রাজ্যের, এবং পেনিসিলিয়ামও ফানজাই রাজ্যের। নেক্সট দেখো ব্যাকটেরিয়ার রাজ্য কোনটি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এগুলো কিন্তু আমাদের মনেরা রাজ্যের জীব ছিল। নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে? অর্থাৎ এটি এমন একটি জীব যেই জীবে ক্রোমাটিন বস্তু তো আছে, কিন্তু ক্রোমাটিন বস্তুকে ঘিরে যে নিউক্লিয়ার পর্দা থাকে সেই নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, যার কারণে ক্রোমাটিন বস্তুটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তাহলে এটি অবশ্যই একটি প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী জীব হবে, কারণ তার নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব কারা ছিল? এই সুপার কিংডম ওয়ানের আওতায় কিন্তু আমাদের মনেরা রাজ্য ছিল। মনেরা রাজ্যে আমাদের কে কে ছিল? নীলাভ সবুজ শৈবাল ছিল, ব্যাকটেরিয়া ছিল। তাহলে আশা করছি এখন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এটার উত্তর হবে নীলাভ সবুজ শৈবাল। তারপর দেখো ডায়াটম কোন রাজ্যের জীব? ডায়াটম কিন্তু আমাদের প্রোটিস্টা রাজ্যের জীব ছিল। নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব? অবশ্যই মাশরুম, পেনিসিলিয়াম। ব্যাকটেরিয়া তো হচ্ছে আমাদের মনেরা, প্যারামাইসিয়াম হচ্ছে প্রোটিস্টা, অ্যামিবাও হচ্ছে প্রোটিস্টা। নেক্সট দেখি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয় কোনটি? মনে করে দেখো আমাদের রাজ্য 3 যে ছিল ফানজাই, সেখানে কিন্তু স্পষ্ট বলা ছিল যে এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। তাহলে রাজ্য 4 বা ফানজাইয়ের উদাহরণ কারা ছিল? ইস্ট ছিল, কিন্তু ইস্ট পেনিসিলিয়াম। নেক্সট দেখো প্যারামাইসিয়াম কোন রাজ্যের জীব? প্যারামাইসিয়াম অবশ্যই প্রোটিস্টা রাজ্যের জীব ছিল। নেক্সট দেখো কোনটি পেনিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? পেনিসিলিয়াম,
অর্থাৎ রাজ্য 3-এর একটি জীব। রাজ্য 3-এ যারা ছিল অর্থাৎ ফানজাই রাজ্যে, তাদের কোষপ্রাচীর কিন্তু কাইটিন নির্মিত ছিল। আশা করি তোমাদের মনে আছে। তাই পেনিসিলিয়ামের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। 28 নম্বর দেখো, কোনটির দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত? অর্থাৎ কোনটির দেহ সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত? এটা কিন্তু রাজ্য 3 অর্থাৎ ফানজাই রাজ্যের জীবদের দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত ছিল। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ঘ, মাশরুম। তারপর দেখো, আমাদের কিন্তু চিত্র দিয়ে প্রশ্ন চলে এসেছে। এটি কিসের চিত্র বলো তো? এটি কিন্তু অ্যামিবার চিত্র। অ্যামিবা আমাদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব ছিল। নেক্সট দেখো কি বলেছে, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? এই সেম কোয়েশ্চেনটাই কিন্তু আমরা পেনিসিলিয়াম দিয়ে মাত্র সলভ করে আসলাম। ছত্রাকের কোষপ্রাচীর অবশ্যই কাইটিন নির্মিত, কেননা এটা ফানজাই রাজ্যের একটি জীব। তারপর দেখো, কোনটি আর্কিগোনিয়েট? আর্কিগোনিয়েট কারা ছিল? আর্কিগোনিয়েট কিন্তু প্লান্টি রাজ্যের জীবেরা ছিল, তাই না? তো প্লান্টি রাজ্যে কারা ছিল? উন্নত সবুজ উদ্ভিদরা ছিল, অর্থাৎ আম, কাঁঠাল এরা, তাই না? দেখো কতে কি বলেছে, অ্যাগারিকাস। অ্যাগারিকাস একটি শৈবাল, এটি মোটেই উন্নত কোনো উদ্ভিদ নয়। এরপর দেখো কি আছে, আর্টোকার্পাস। এটা কি তোমাদের কাছে পরিচিত লাগছে? মনে করে দেখো, কাঁঠালের বৈজ্ঞানিক নামের প্রথম অংশ অর্থাৎ গণের অংশটি কিন্তু আর্টোকার্পাস এবং প্রজাতির অংশ হেটারোফাইলাস। তাহলে কাঁঠাল যেহেতু আর্কিগোনিয়েট, সুতরাং খ নাম্বার অর্থাৎ আর্টোকার্পাস হবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? জীবজগতে কিন্তু 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দিয়েছিলেন হুইটেকার। পরে পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দিয়ে 2টি সুপার কিংডমে ভাগ করে সেই 5টি রাজ্যকে ওই 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেছিলেন মার্গুলিস। এবং 2004 সালে টমাস কেভলিয়ার স্মিথ কিন্তু প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই 2টি ভাগে ভাগ করেন এবং মনোরা রাজ্যকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃনামকরণ করেছিলেন। তিনিই কিন্তু জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেছিলেন। তাহলে এখানে অ্যান্সার হবে টমাস কেভলিয়ার স্মিথ। তারপর দেখো, অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কি? যৌন এবং অযৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। অবশ্যই না, অ্যানিমেলিয়া রাজ্যের জীবেরা শুধুমাত্র যৌন জননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। সুতরাং ক নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। ক্ষয়ে বলেছে এরা আর্কিগোনিয়েট। অবশ্যই না, প্লান্টি রাজ্যের জীবের আর্কিগোনিয়েট হয়। গতে বলেছে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। অবশ্যই এই অপশনটি সঠিক। ঘতে বলেছে দেহে সরল টিস্যুতন্ত্র বিদ্যমান। মোটেই না, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে। 35 দেখো, 35 বলেছে মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এর জন্য না, কোষপ্রাচীর অনুপস্থিত এর জন্যও না, কোষ গহ্বর ছোট এর জন্যও না, কোষে প্লাস্টিড অনুপস্থিত। অবশ্যই প্লাস্টিড অনুপস্থিত থাকার কারণে এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই জন্য এরা খাদ্য হিসেবে অন্য কোনো জীব বা উদ্ভিদ গ্রহণ করে থাকে, তাই এরা হেটারোট্রফিক বা পরভোজী। নেক্সট দেখো, কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত? এটার আনসার হবে বিড়াল। এরপর দেখো, মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? আমরা জানি শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে আমাদেরকে যেতে হয়। দেখো এখানে মামালিয়া, এরপর হোমো, এরপর কর্ডাটা আছে। মামালিয়া কিন্তু শ্রেণী, তারপর আছে হোমো। হোমো হচ্ছে কি গণ, শ্রেণীর পরে কখনোই গণ হবে না, সুতরাং ক নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। তারপর দেখো হোমো হচ্ছে গণ এবং প্রাইমেট হচ্ছে বর্গ, গণের পরে কখনোই বর্গ আসে না, এটা অবশ্যই হবে না। গতে দেখো মামালিয়া যেটা হচ্ছে শ্রেণী, তারপর প্রাইমেট যেটা বর্গ, তারপর আসে হচ্ছে গিয়ে হোমিনিডা যেটা হচ্ছে গিয়ে গোত্র। তাহলে শ্রেণী, বর্গ, গোত্র এই সিরিয়ালটা বা এই ক্রমটা সঠিক, তাই গ নাম্বার হবে অ্যান্সার। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? এটা মুখস্থ। সোলানাম টিউবারোজাম। নিমফিয়া নওচেলি এটা কিন্তু আমাদের শাপলার বৈজ্ঞানিক নাম। আর্টোকার্পাস হেটারোফাইলাস হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ওরাইজা স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। এরপর দেখো, বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি ছিল? সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম কিন্তু ছিল জাকেরানা ঢাকা, সুতরাং গণের নামটি হচ্ছে জাকেরানা। হিবিস্কাস রোজা সিনেনসিস এটি কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? অবশ্যই জবা। নিমফিয়া নওচালি কোনটির বৈজ্ঞানিক নাম? শাপলা। আমি কিন্তু এটা পড়ানোর সময় সবগুলো বৈজ্ঞানিক নাম তোমাদেরকে মুখস্থ করে ফেলতে বলেছিলাম। দেখতেই পাচ্ছ বৈজ্ঞানিক নাম থেকে কত প্রশ্ন এসেছে। কর্চোরাস ক্যাপসুলারিস কোনটির বৈজ্ঞানিক নাম? এটি অবশ্যই পাটের বৈজ্ঞানিক নাম। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? অ্যাপিস ইন্ডিকা। নিমফিয়া নওচেলি এটা শাপলার। পেরি প্ল্যানেটা আমেরিকানা এটা হচ্ছে আরশোলার। কপসিকাস সাউলারিস হচ্ছে দোয়েলের।
নেক্সট দেখো অ্যাপিস ইন্ডিকা, এটা মৌমাছি, মাত্রই সলভ করলাম। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? বুফো মেলানোস্টিকটাস। আর্থোকার্পাস হেতেরোফাইলাস, এটা কাঁঠাল। অ্যাপিস ইন্ডিকা মৌমাছি। পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা আরশোলা। জাতীয় পশু বৈজ্ঞানিক নাম কি? আমাদের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। এরপর দেখো অ্যামিবাতে বহুকোষ আছে, এটি সঠিক নয়, অ্যামিবা এককোষী। সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, অবশ্যই অ্যামিবাতে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান এবং ভ্রূণ গঠিত হয় না। অবশ্যই গ সঠিক, অর্থাৎ অপশন 2 এবং 3 নাম্বারটা সঠিক। নেক্সট দেখি প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হচ্ছে কনজুগেশন, অবশ্যই সঠিক, কনজুগেশনের মাধ্যমে এরা যৌন জনন করে থাকে। মাইটোসিস, এটাও সঠিক, মাইটোসিসের মাধ্যমে এরা অযৌন জনন করে থাকে। তাহলে অ্যান্সার হবে ক 1 ও 2। তারপর দেখো ফানজাই সম্পর্কে সঠিক তথ্য কি? খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে, অবশ্যই এটি সঠিক। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এটিও সঠিক। হ্যাপ্লোস্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এটিও সঠিক, অর্থাৎ ঘ নাম্বার হবে অ্যান্সার। নেক্সট দেখো এখানে চিত্র দিয়ে দিয়েছে, বলেছে এস ও টি উভয়ের জন্য প্রযোজ্য কি? এখানে এস হচ্ছে গিয়ে একটা উদ্ভিদের ছবি দেয়া এবং টি হচ্ছে ব্যাঙ প্রাণীর ছবি দেওয়া। প্রথমে বলেছে পরভোজী, ব্যাঙ পরভোজী হলেও উদ্ভিদ কিন্তু পরভোজী নয়, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই অপশন এ সঠিক হবে না। তার মানে বাকি দুইটাই অ্যান্সার হবে। এরা অবশ্যই বহুকোষী এবং যৌন জনন ঘটে থাকে। উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু যৌন জনন ঘটে এবং প্রাণীর ক্ষেত্রেও যৌন জনন ঘটে, তাই অ্যান্সার হবে 2 এবং 3। নেক্সট দেখো এখানে দেখো আমাদের নীলাভ সবুজ শৈবালের চিত্র কিন্তু দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে চিত্রের জীবটির নাম কি? অবশ্যই এই জীবটির নাম হচ্ছে নস্টক। তাই চিত্র কিন্তু অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। চিত্রের জীবটির কোষে অনুপস্থিত মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও অনুপস্থিত, কিন্তু রাইবোসোম এটি কিন্তু আমাদের আদিকোষ এবং প্রকৃতি কোষ দুই প্রকৃতির কোষেই থেকে থাকে। তাহলে অনুপস্থিত কোনটা কোনটা? মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ 1 ও 3। এরপর দেখো এখানে আমাদের অ্যামিবার চিত্র দেওয়া আছে এবং বি নাম্বারে মাশরুমের চিত্র দেওয়া আছে। দেখো প্রথমে বলেছে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে, হ্যাঁ অ্যামিবার ক্ষেত্রে অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে, মাইটোসিসের মাধ্যমে কিন্তু এদের অযৌন প্রজননটা ঘটে থাকে। এরপর দেখো ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ থাকে, অবশ্যই থাকে, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এখানে সবগুলোই সঠিক, ঘ নাম্বারটা হবে অ্যান্সার। নেক্সট দেখো চিত্র এ এবং বি উভয়ের ক্ষেত্রে দেখা যায় সুগঠিত নিউক্লিয়াস, অবশ্যই দুটিরই নিউক্লিয়াস সুগঠিত, হ্যাপ্লোস্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এটা বি এর ক্ষেত্রে সঠিক হলেও এর ক্ষেত্রে সঠিক নয়। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এটি আবার দুটির জন্য সঠিক, তাই আমাদের এখানে অ্যান্সার হবে খ 1 ও 3। নেক্সট দেখো নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়, ছাতার মতো ছোট ছোট জীব কিন্তু মাশরুম হয়ে থাকে, তাই না? তাহলে উদ্দীপকের জীবটি কোন রাজ্যের অন্তর্গত? অবশ্যই ফানজাই রাজ্যের অন্তর্গত। লাস্ট কোয়েশ্চেন দেখো উদ্দীপকের জীবটি মৃত জীবদের উপর জন্মে, হ্যাঁ এটি সঠিক। ভিন্নধর্মী গ্যামিটের মিলনের মাধ্যমে বংশবৃদ্ধি করে, অবশ্যই না, কারণ এরা হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। গ নাম্বারটা দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, কাইটিন নির্মিত কোষ প্রাচীর দ্বারা গঠিত, অবশ্যই এখানে 1 এবং 3 নাম্বার অপশনটি সঠিক, তাহলে অ্যান্সার হবে এখানে খ 1 ও 3। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে বোর্ড প্রশ্নের সমাধান। আশা করি ক্লাসটি করে তোমরা উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।